ভালো হলো দাদার সঙ্গে দেখা হয়ে। অনেক কষ্টের পরে আমরা শেষনাগে এসে পৌঁছেছি। জানি না এখানে মানে কি রকমের স্ক্যাম নাকি আমি ঠিক এখনো বুঝতে পারছি না। একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমার, অবশ্যই ছোটবেলার স্বপ্নটা একদম। আর আমাদের স্বপ্ন পূরণের 2 কিলোমিটার। সুপ্রভাত, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওয়ে। হ্যাঁ, আজকে আমরা করতে চলেছি সেই বহু প্রতীক্ষিত আমাদের অমরনাথ যাত্রা। অপুদা এখানে রেডি হচ্ছে। হাই। তো বাকি সব টিম মেম্বাররাও রেডি হয়ে গেছে। এখন বাজে 4টে। ভিডিওটা শুরু করার আগে সকলে একবার একসাথে একই সঙ্গে কমেন্ট বক্সে লিখুন জয় ভোলে, হর হর মহাদেব, জয় বাবা বরফানি। আর এই চন্দনওয়াড়ি গেটে যাওয়ার জন্য কিন্তু আপনাদের 2 জায়গা থেকে কিন্তু গাড়ি বুক করতে হতে পারে। একটা হচ্ছে যে পেহেলগামের যে ট্যাক্সি স্ট্যান্ড, সেই ট্যাক্সি স্ট্যান্ড থেকেও কিন্তু বুক করতে পারেন। আর না হলে হোটেল আছে, হোটেলের বাইরে প্রচুর গাড়ি আছে, এখান থেকেও কিন্তু আপনারা দাঁড়ালে একদম পুরো রানিং গাড়িও কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে মোটামুটি চন্দনওয়াড়ি গেটের দূরত্ব ওই 15 কিলোমিটারের মতো। আমাদের 2টো সুইফট বলা আছে, যেহেতু আমরা 10 জন আছি, তো সকলে মিলে একসাথে একসঙ্গে হর হর মহাদেব। চলুন, আমাদের শুভযাত্রা, অমরনাথের শুভযাত্রা শুরু হচ্ছে। এখন সময় 4:50। আমরা বেরিয়ে পড়লাম চন্দনওয়াড়ির পথে। আর এখন এখানে টেম্পারেচার কিন্তু ওই 16-র কাছাকাছি। একটা মোটামুটি পাতলা জ্যাকেটে কিন্তু চলে যাবে। আকাশ কিন্তু ক্লিয়ার আছে, আশা করছি ফিঙ্গার ক্রসড যেন বৃষ্টি না হয়, এটাই সকলের মানে চাওয়া। যাই হোক, এখন পরিষ্কার আকাশ নিয়ে আমরা চলেছি চন্দনওয়াড়ির পথে। জয় বাবা বরফানি, জয় বাবা, জয় বাবা বরফানি। পেহেলগাম থেকে চন্দনওয়াড়ি পর্যন্ত ছোট কিংবা বড় সমস্ত গাড়ির ভাড়া একই, মাত্র 200 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেলাম চন্দনওয়াড়ি গেটে, যেখান থেকে শুরু হবে আমাদের অমরনাথ যাত্রা। আর এখানেই কিন্তু বিক্রি হচ্ছে লাঠি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে লাঠিও কিনে নিতে পারেন। পার লাঠি 20 টাকা করে। কিতনে করছে? 20 তো 20 টাকা করে লাঠি। এখানে কিন্তু বর্ষাতিও পেয়ে যাবে। বর্ষাতি মানে যে রেনকোট, এই রেনকোটও কিন্তু এখানে বিক্রি হচ্ছে 200 টাকা করে রেনকোট। তো এই হচ্ছে চন্দনওয়াড়ি গেট। চন্দনওয়াড়ি গেটে আমরা চলে এলাম। এখন প্রচুর লাইন পড়েছে। এই চন্দনওয়াড়ি গেট ভোর 5টা থেকে শুরু করে সকাল 11টা পর্যন্ত খোলা থাকে। এখানে আপনাদের RFID কার্ড স্ক্যান ও লাগেজ স্ক্যান হওয়ার পরই আপনারা শুরু করতে পারবেন আপনাদের অমরনাথ যাত্রা। बम 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 बम। सर जी, आप कहाँ से हो? हम लुधियाना से हैं। लुधियाना से? कितने जन आए हो? आप 60 जन। 60 जन। 60 जन बस लेके हैं लुधियाना से। ये हमारे प्रधान जी सब हमारे बस वाले। चलो चलो, जय बाबा बर्फानी। जय बाबा। RFID যেটা আছে সেটা কিন্তু স্ক্যান হয়ে গেল। তবে এই চন্দনওয়াড়ির যে গেট, এই গেটে কিন্তু মানে আপনাদের যে RFID কার্ড সেটা স্ক্যান হবে। আর যদি RFID কার্ড স্ক্যান করে যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে পারমিটটা আছে সেই পারমিট দেখাতে হবে। আর সবথেকে বড় কথা, একদিক থেকে আপনাদের ব্যাগটা মানে স্ক্যান হচ্ছে, আর উল্টো দিক থেকে RFID কার্ড স্ক্যান হচ্ছে। অতএব RFID কার্ড স্ক্যান করে কিন্তু নিজের ব্যাগটা এসে খুঁজে নেবেন। তো একদম চেকিংয়ের পরেই কিন্তু এই রাস্তার দুধারে কিন্তু ভান্ডারায় ভর্তি। তো এখান থেকে এখন সকালের কিছু একটু ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে অনেক রকম পদ থাকলেও আমি নিয়ে নিলাম পোহা আর একটু গরম গরম পায়েস। ফাইনালি এখান থেকে একটুখানি এই পোহা আর একটু গরম গরম পায়েস, এটাই এখন ব্রেকফাস্ট সেরে নেবো। সেরে নিয়ে শুরু করবো হাঁটা। চন্দনওয়াড়ি গেটে চেকিংয়ের পর থেকে রাস্তার দুধারে কিন্তু অনেক ভান্ডারা বা লঙ্গরখানা পেয়ে যাবেন। প্রয়োজন মতো ব্রেকফাস্ট করে, পেট ভর্তি না করে, যতটুকু প্রয়োজন ব্রেকফাস্ট সেরে যতটা সম্ভব তাড়াতাড়ি কিন্তু হাঁটা লাগাবেন। ঘোড়া, পনি, পিট্টু সবই এখানে আছে। আর এই 2024 সালের কত কি রেট, সেই রেটটা আমি স্ক্রিনে অথবা ডেসক্রিপশান বক্সে
দিয়ে দিলাম। দেখুন এই হচ্ছে পিট্টু আর পনির কাউন্টার। আপনারা কিন্তু যদি ঘোড়া করেন তাহলে এই কাউন্টার থেকে কিন্তু পার্চি করাবেন, পার্চি করিয়ে তবেই কিন্তু আপনারা নিয়ে যাবেন। আর যখন পার্চি করাবেন, পার্চি করাবার পরে কিন্তু আপনাদের ওদের একটা আইডি কার্ড হয়, সেই কার্ডটা আপনারা নিয়ে নেবেন, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারে। প্রিপেড কাউন্টার থেকে পনি অথবা পিট্টু ভাড়া করবার পর আপনাদের একটি স্লিপ দেবে, যেটি আপনারা শেষ গন্তব্যে পৌঁছে পনি অথবা পিট্টুওয়ালার হাতে দিয়ে দেবেন। যদি মনস্থির করেন যে হাঁটবই, তাহলে এই রাস্তাটায় কিন্তু ঘোড়াওয়ালারা বলবে যে চড়াই আছে, চলতে পারবেন না, ঘোড়া নিন, সস্তায় করে দেবো, এই করে দেবো, কারোর কোনো প্রয়োজনে পা দেবেন না। যদি একান্তই ঘোড়া নিতে হয় তাহলে সরকারি রেটে প্রিপেড কাউন্টার থেকেই নেবেন। এখন ওয়েদার কিন্তু বেশ প্লেজেন্ট ওয়েদার আছে, যতটা সম্ভব পারবো। আজকে আমাদের টার্গেট হচ্ছে পঞ্চতরণী, তো যতটা সম্ভব পারবো পঞ্চতরণীর উদ্দেশ্যে কিন্তু এগোবো আমরা সকলে মিলে। তবে পিছু টপে পৌঁছাবার জন্য কিন্তু এখন নতুন রাস্তা হয়ে গেছে। আগের যে পুরানো রাস্তাটা ছিল সেই রাস্তা দিয়ে কিন্তু শুধু এখন ঘোড়ারাই যেতে পারবে, মানে ঘোড়া করে যারা যাবে তারা কিন্তু ওই পুরনো রাস্তাটা দিয়ে যাবে, আর যারা যাত্রী তারা কিন্তু এই নতুন রাস্তা ধরে কিন্তু যাবে। এই রাস্তাটা, এইটা হচ্ছে পুরনো রাস্তা আর এই হচ্ছে নতুন রাস্তা। তো আমরা এই নতুন রাস্তা ধরে চললাম পিছু টপ, আর পুরনো যে রাস্তা সেই রাস্তা দিয়ে শুধু যাবে ঘোড়া। আর এখানেও কিন্তু চেক হবে এই বছরের জন্য, মানে 2024 থেকে কিন্তু বানিয়েছে। এটা কিন্তু বেশ ভালো, মানে রাস্তাটা এরকম ব্লক দিয়ে করা আছে, বেশ ভালো। এতে কিন্তু কি হবে, আগের যে রাস্তাটা সেটা অনেকটা চড়াই ছিল, বাট এই যে রাস্তাটা, নতুন রাস্তাটা করেছে এটাও চড়াই, কিন্তু চড়াইটা উঠতে গিয়ে অতটা কিন্তু মনে হবে না। একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমার, অবশ্যই পূরণ হবে, ছোটবেলার স্বপ্নটা একদম অবশ্যই পূরণ হবে। হার হার মহাদেব, এই জন্যই তো বাবার কাছে আসা। বাবাই একমাত্র, ফণি বাবা কি একমাত্র বাবাই একমাত্র সকলের স্বপ্ন পূরণ করবে। তো এখান থেকে পিছুটপ এখনও 2 কিলোমিটার, জজিবাল 6 কিলোমিটার, শেষনাগ 11, পঞ্চতরানী 25 আর হোলিকে 31। আমরা চন্দনবাড়ির ওখান থেকে এই অবধি এলাম 1 কিলোমিটারের মতো। আমরা 6:45-এ শুরু করেছিলাম, 40 মিনিটের কাছাকাছি সময় লাগলো আমাদের 1 কিলোমিটার আসতে। আসার সময় ট্রেনে দেখা হয়েছিল নদিয়ার 2 দাদার সাথে, নদিয়া তো বনগাঁ, সরি বনগাঁর 2 দাদার সাথে, ওনাদের সাথে আবার দেখা হয়ে গেল। ধন্যবাদ। জয় বলে আমাদের পাওয়ালেরও দাদার সঙ্গে দেখা হয়ে, দাদার সঙ্গে ট্রেনের ভিতরে অনেক আনন্দ হয়েছে, একসঙ্গেই ছিলাম, খুব শেয়ার করেছি সবাই মিলে। যাত্রা কেমন করছেন? ফাটাফাটি, খুব সুন্দর, দারুণ 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 একদম। কখন বেরিয়েছিলেন? আরো ওয়েদারটাও ভালো পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের ভালো বড়, এটা সব থেকে বড় পাওনা যে ওয়েদারটা ভালো আছে, না হলে কিন্তু হলে খুব সমস্যায় পড়তে হতো। জয় বলে, জয় বলে। আস্তে আস্তে এই একটা বড় গ্রুপের সাথে আলাপ হলো। এনারা উত্তরাখণ্ড দেরাদুন থেকে, এনারা গান করতে করতে, বক্স বাজাতে বাজাতে, বেশ মজা করতে করতে আসছে। ঠিক আছে, এরা দেখুন কি বড় বক্স বাজাতে গান করতে করতে, সবাই কিন্তু নাচ করতে করতে, আনন্দ করতে করতে আসছে। জয় বলে, জয় বলে, বলে বলে, জয় বাবা বরকনে, জয় ভোলে। তো পিছু টপের কিছুটা আগেই আছি, আর 1 কিলোমিটারের মতো বাকি পিছু টপ। তো আমাদের এই পিছন দিকে যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা হচ্ছে পুরানো রোড, আর আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এইটা হচ্ছে নতুন রোড। পুরানো রোডের চড়াইটা দেখতে পাচ্ছেন কী রকম জিগজ্যাগ, মানে ওইটাতে গেলে কিন্তু আগে ওই রোড দিয়ে কিন্তু যাত্রা হতো, ওটা কিন্তু আরও বেশি চড়াই এবং আরও বেশি মানে খতরনাক। ঠিক আছে,
ওর চড়াইটা প্রচুর। ওই রোড দিয়ে কিন্তু এখন শুধু ঘোড়াই যায়। আর নতুন এখন চন্দনওয়াড়ি থেকে পিছুটপ পর্যন্ত নতুন রোড হয়েছে, সেই রোডেই কিন্তু এখন আমরা যাচ্ছি। बम 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 डमरू बजाया भोलेनाथ ने सारा कैलाश पर्वत मगन हो गया। শশা বিক্রি হচ্ছে 10 টাকা করে পিস, তো একটু শশা নিয়ে নিচ্ছি। চড়াইটা প্রচুর, পিছুটপের চড়াইটা। আর লেবু জলও বিক্রি হচ্ছে। নিম্বু পানি কিনতে কারকে? নিম্বু পানি হচ্ছে 20 টাকা। এক নিম্বু পানি भी दे देना। মাঝে মাঝে পথে একটু এনার্জি দরকার তো, হ্যাঁ হ্যাঁ এই তো দরকার। সেই জন্য শশা আমিও কিনলাম। আমি আর অপুদা দুজনে মিলে একটু এনার্জি নিয়ে নিলাম। শশা আর লেবু জল। এই জায়গাটা একটু ছাওয়া আছে, আর মোটামুটি 20 মিনিটের মতো হাঁটলে পিছুটপ পৌঁছে যাবো। জয় ভোলে, হর হর মহাদেব। এইটা হচ্ছে পুরনো রাস্তা, যেটা এসে মিশেছে নতুন রাস্তার সাথে। পুরনো রাস্তাটা আমি দেখালাম, আপনাদের দেখেছেন নিশ্চয়ই। প্রচণ্ড পরিমাণে চড়াই। একদিক থেকে ভালো হয়েছে যে এই রাস্তাতে শুধুমাত্র যাত্রীরা যাওয়ার দরুন ওই ঘোড়ার ওই পায়খানা গন্ধটা, কিন্তু ঘোড়ার ওই গন্ধটা বা পটির গন্ধটা কিন্তু পাওয়া যাচ্ছে না। এটা একটা বেশ ভালো দিক। ঘোড়াগুলো উঠছে এবং ঘোড়াগুলো নামছে ওই পুরনো পথ দিয়েই। নতুন পথ দিয়ে শুধুমাত্র যাত্রীরা যাচ্ছে। জয় ভোলে। এখন বাজে 8:39। আমরা এসে পৌঁছালাম পিছুটপ, আমাদের প্রথম চড়াই। এবার সেকেন্ড গন্তব্য শেষনাগ। দুটোর মধ্যে পৌঁছাতে হবে, নাহলে কিন্তু পঞ্চতরণী যেতে পারবো না। এখন বাজে 8:39। চড়াইটা কেমন ছিল? ফাটাফাটি, খুব কমই ইয়ে ছিল, কিন্তু পুরানোটা খুবই চড়াই ছিল, নতুনটাও একদম মসৃণ ছিল। একটু চড়াই ছিল কিন্তু তো একদম চড়াই মতো। জয় ভোলে। আপনাদের ভালোবাসা আশীর্বাদ সঙ্গে আছে বলেই এই সমস্ত যাত্রাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আপনারা আছেন বলেই এটা সম্ভব। জয় ভোলে, হর হর মহাদেব। তবে এই পিছুটপেও কিন্তু প্রচুর দোকানপাট আছে, ভান্ডারা আছে এবং ওয়াশরুমও পেয়ে যাবেন এই পিছুটপে। ওম নমঃ শিবায়। কেমন ছিল চড়াই? প্রচন্ড টাপ, তবে ভোলে বাবার কৃপায় সব সম্ভব, সব एकदम हर हर महादेव। ये क्या है? ये मीठा है क्या? मीठा आमला। फैंटास्टिक खेते, दारुण खेते। मैडम जी और एक मिलेगा? बहुत बढ़िया, खूब सुंदर खेते। তবে এই একটু হাই অল্টিটিউডে এলে মিষ্টিটা কিন্তু বেশ ভালোই লাগে। পিছুটপের ভান্ডারা থেকে হালকা কিছু খেয়ে আবারও রওনা দিলাম শেষনাগের উদ্দেশ্যে। আর এইটা হচ্ছে নারকেলের। নারকেলেরটা কিন্তু বেশ সুন্দর খেতে। আর ওই যে আমলাটা খেলাম, মিঠা আমলা, বেশ ভালো। পিছুটপের এখানে কিন্তু যদি আপনাদের ফোন নাও থাকে, এখানে কিন্তু আর্মির তরফ থেকে কিন্তু ফ্রিতে আপনারা আপনাদের বাড়িতে যোগাযোগ করতে পারবেন, সেই ব্যবস্থাও কিন্তু করে দিয়েছে এখানে আর্মির তরফ থেকে। হ্যাটস অফ ইন্ডিয়ান আর্মি। পিছুটপ থেকে শেষনাগের দূরত্ব 9 কিলোমিটার। এরপর থেকে রাস্তার চড়াই নেই বললেই চলে। এই রাস্তাতে ঘোড়া চলার দরুন প্রচুর ধুলো। সেই ধুলো মাখা পথ ধরে আমরা তীর্থযাত্রীরা এগিয়ে চললাম জজিপালের দিকে। মানে এই রাস্তায় এত ধুলো, ঘোড়াগুলো যাচ্ছে
মানে কিছু মানছে না, যাত্রীরা যাচ্ছে গায়ের উপর দিয়ে উঠে যাচ্ছে, এতে উঠে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ধুলো এই রাস্তাটায়। সেই জন্য এলে অবশ্যই কিন্তু টুপি, সানগ্লাস, মাস্ক অথবা এই রকম জাতীয় জিনিস অবশ্যই ঢেকে রাখবেন, নাহলে যা ধুলো এই রাস্তায়। আর জজিবল আর 1 কিলোমিটার বাকি, এখানে এখন দাঁড়িয়ে আছে, একটু রেস্ট নিচ্ছি, প্রচণ্ড ধুলো রাস্তায়। খালি ঘড়ির কাঁটায় এখন বাজে 10:36, আমরা এসে পৌঁছালাম জজিপাল। আর ওয়েদার কন্ডিশনটা একটু বলে দিন, ওয়েদার আপডেট। ওয়েদার কিন্তু বেশ ভালো, বেশ হাওয়া দিচ্ছে, রোদটা একটু কম আছে, সকালবেলা একটু রোদ ছিল তো যেতে অসুবিধা হচ্ছিল হাঁটতে, বাট এখন মোটামুটি ঠিক আছে। আর এখান থেকে শেষনাগ আর 6 কিলোমিটার। এখানেও আপনারা ভান্ডারা, মেডিকেল ক্যাম্প ও থাকার জন্য টেন্ট পেয়ে যাবেন। তবে এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমি আর অপুদা একটু এনার্জি নিয়ে আবার হাঁটা শুরু করলাম শেষনাগের পথে। কিছুটা পথ আসার পরে দূর থেকে দেখা মিলল নাগাকোটির সেই ঝর্ণার, এবং নিচ দিয়ে বয়ে চলেছে লিডার নদী। এই পথের সৌন্দর্য নিজে চোখে না দেখলে সবকিছু ক্যামেরায় প্রকাশ করা অসম্ভব। শেষনাগ আর এখান থেকে 4 কিলোমিটার, আর পথেই এরকম একটা ঝর্ণা। অনেকের ভিডিওতে দেখেছিলাম এবং শুনেওছিলাম যে এই পেহেলগাম যে রোডটা, এটা বেশ সুন্দর, এর সিনিক বিউটি। সত্যি এবারে এসে নিজে চোখে দেখে পড়তে পড়তে উপভোগ করছি। সত্যি এই রুটের বিউটি কিন্তু আলাদাই। নাগাগোটিতে কিছুক্ষণ রেস্ট নিয়ে শুরু করলাম হাঁটা। এবার 300 মিটারের মতো চড়াই। এই চড়াই পার করে আবারও কিছুক্ষণের বিরতি। ছোটবেলার স্বপ্ন ছিল যে অমরনাথ যাবো, অমরনাথ বাবা মার কাছে খুব শুনেছিলাম যে শিবের, সেই স্বপ্ন এখন আজ পূরণ হতে চলেছে। এটাই আমার খুব বড় অ্যাচিভমেন্ট ধরতে গেলে। এর জন্য বহুদিন ধরে আমি করে আছি। তার মধ্যে আমার 2 বছর আমি কোনো বেরোইনি। আগে অনেক ট্যুর করেছি, অনেক কিছু করেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু এইটা আমার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ। এই যে যাচ্ছি, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। একদম হবে, স্বপ্ন পূরণ হবে, কারণ ভোলে আছে, ভোলে আমাদের সাথে আছে। ভোলে বাবা, হর হর মহাদেব। সামনেই শেষনাগ ঝিল দেখা যাচ্ছে, আর কিছুটা মোটামুটি 2 কিলোমিটার মতো লাগবে শেষনাগ পৌঁছাতে। আর এখন বাজে 12টা, কথা বলতে পারছি না, মানে সত্যি কথা বলতে যা ধুলো। আর এইটা যদি নাকে চাপা দিই, এইটা বা মাস্ক যদি আপনি এইভাবে যদি নাকে যদি চাপা দেন, সেক্ষেত্রে দম নিতে, শ্বাস নিতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। সেই কারণে একটু স্লো হয়ে যাচ্ছে গতিটা মাঝে মাঝে। তো যাই হোক, এখন 12টা বাজে, চলে এসেছি শেষনাগ। অনেক কষ্টের পরে আমরা শেষনাগ এসে পৌঁছিয়েছি। কটা বাজে? এখন বাজে 1:37। তো কিছু বলার নেই, মানে এই জায়গাটাকে নিয়ে কোনো কিছু এক্সপ্লেন করার নেই, এটা শুধুমাত্র দেখার বিষয়। দেখাও, এই পথের যে সিনিক বিউটি, সেটা কিন্তু অনেক বেশি। আর সত্যি কথা বলতে গেলে এই পথে যে আমরা এলাম এবং যেটা দেখলাম, সত্যি না এলে কিন্তু আপনারা কল্পনাও করতে পারবেন না। এখন বাজে 1টা, আমরা কিন্তু ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে গেছি শেষনাগ। আজকে স্টে করবো শেষনাগে, কারণ আমরা আর এগোতে পারবো না। কারণ হচ্ছে আমাদের 2জন মেম্বার একটু পিছিয়ে পড়েছেন শারীরিক অসুস্থতার জন্য। মেঘও হয়ে এসছে, দেখুন। জানি না ভাগ্যে কী আছে, তবে ফিঙ্গার ক্রস যেন বৃষ্টি না হয়, কাল যেন আমরা ভালো করে দর্শনটা করতে পারি, এটাই চাইবো মহাদেবের কাছে। এখন চারিদিকে পুরো মেঘ হয়ে এসছে। এখন যাবো একটু ভান্ডারে গিয়ে একটু চাটা খাবো, খেয়ে দিয়ে টেন্ট নেব। অসাধারণ অভিজ্ঞতা। ভেবেছিলাম আজ পার করবো শেষনাগ, পার করে পঞ্চদশ, কিন্তু সেটা পারলাম না কিছু কারণের জন্য। আমাদের টিম মেম্বার তারা আমাদের সাথে সাথ মিলিয়ে আসতে পারিনি এখনও, সেই সমস্ত কথা ভেবে। আর ওয়েদারটা খুব খারাপ, দুটোর মধ্যে না এখানে গেট পাস দিতে পারলে পরের স্টেপে কোনোভাবে যাওয়া সম্ভব না। তো সব কিছু ভেবে, ওয়েদারটাও খারাপ, এক ফোঁটা বৃষ্টিও আসছে, সমস্ত কিছু ব্যাপারটা ভেবে আমরা সিদ্ধান্ত করছি, আমরা সমস্ত গ্রুপ মেম্বাররা, যে আজ আমরা এখানেই স্টে করবো, টেন্ট নেব,
কালকে চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব গুফার উদ্দেশ্যে বেরোনো, কারণ আমার হাতে সময় খুব সীমিত। আজকে তো আমাদের উদ্দেশ্য ছিল যেটা, সেটা হলো না, কিছুটা পিছিয়ে থাকলাম। চেষ্টা করব কাল যতটা তাড়াতাড়ি সম্ভব সমস্তটা কমপ্লিট করে বাবার দর্শন নিতে। একদম একদম জয় বলে। জয় বলে এসে পৌঁছেছি এই শেষনাগের ভান্ডারায়। আর এসেছে এখন মানে অঝোরে বৃষ্টি, কিন্তু সমস্যার ব্যাপার যেটা হলো আমাদের এখনও 2 পার্সন এবং সুজয় এবং আরও 2জন, ওই দিদি আর ওনার ছেলে এখনও নাগাকুটিতে আছে। মানে সুজয়ের সঙ্গে লাস্ট একজনের সাথে ও রাস্তায় একজনের ফোন থেকে ফোন করেছিল, যেটা যোগাযোগ করে দেখা গেছে যে ও নাগাকুটিতে আছে, কিন্তু এখন ওর কাছে সিম নেই বলে যোগাযোগও করা যাচ্ছে না। তো একটা চিন্তার বিষয় যেটা হলো যে আমরা শেষনাগ জাস্ট ঢুকেছি আর বৃষ্টিটা এসেছে। শেষনাগের যে মেন গেট সেখান থেকে 600 মিটারের মতো এলে এই দিকে হচ্ছে আপনার ক্যাম্প। এই নিচ দিয়ে গ্লেশিয়ারটা টপকাতে হবে, গ্লেশিয়ার টপকে ওই দিকের রাস্তাটা চলে গেছে হচ্ছে হোলি কেভের দিকে, আর এই ব্রিজ থেকে ডান দিকের রাস্তা চলে গেছে হচ্ছে শেষনাগ বেস ক্যাম্পের দিকে। তো আজকে আমরা এই বেস ক্যাম্পেই থাকবো। প্রথমে আমাদের পার্চি বানাতে হবে, তারপরে টেন্ট খুঁজবো। তো আমি আর বিপ্লবদা এসেছি দুজনে মিলে, বাকি মেম্বাররা ভান্ডারায় ওয়েট করছে। আগে টেন্ট পাই, তারপরে বাকিদের নিয়ে আসবো। তো একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু আবার রোদ উঠে গেছে। চলুন টেন্টে যাই, টেন্টের অ্যাকোমোডেশন কীরকম দেখি। এই আমাদের 10 জনের পার্চি যেটা আমরা কাটলাম। আমি এখন বুঝতে পারছি না যে এখানে চলছেটা কি, জানি না এখানে মানে কীরকম স্ক্যাম না কি, আমি ঠিক এখনো বুঝতে পারছি না। 79 না 7 মানে বেড দিল না, বেডওয়ালা টেন্ট দিল না, আবার একজন বলছে বেডওয়ালা টেন্ট চাই। মানে সেইগুলোকে মনে হচ্ছে ব্ল্যাক করছে না কি, আমার এখনো আইডিয়া নেই ভাই। এখানে যে বললাম না যে ব্যাপার, পার্চি আপনারা করবেন 540 টাকার, বেডগুলো সমস্ত ব্ল্যাঙ্কে বিক্রি হচ্ছে। এখানে সব ইউনিয়ন সিস্টেম আছে, বেড আছে কিন্তু এক্সট্রা ওটা আবার 110 টাকা করে দিতে হবে। না 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 না, ভুল হচ্ছে। কেউ বলছে 110, হ্যাঁ। কেউ বলছে 150। আচ্ছা, কেউ কেউ 110 বলছে। হ্যাঁ, কেউ কেউ বেডের টোকেন হয় না, হ্যাঁ বেডের পার্চি হয় না, বেড এটা মর্জি মতো দেয়। বেডের কিন্তু এটা ব্ল্যাক হয়, হিসেব মতো ব্ল্যাক। একদম এই হচ্ছে বেড, একটা করে ব্ল্যাঙ্কেট আছে, একটা করে বালিশ আছে, আর चार्जिंग 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 कितना दूर चार्जिंग 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 कितने टाइम तक 8 बजे रात को लाइट आती है, 12 बजे तक रहता है। আচ্ছা, রাত্রির 8টা থেকে রাত 12টা পর্যন্ত চার্জ পাওয়া যাবে। এই হচ্ছে ব্যাপার টেন্টের। তবে ঠিকঠাক মোটামুটি। কি নাম বললেন আপনার? আরিফ ভাই। ইয়ে আরিফ ভাইয়া हम लोगों को लेके आए। আমরা প্রথমে এই যে মেঝের যে অ্যাকোমোডেশন, সেই অ্যাকোমোডেশনটা প্রথমে আমরা করেছিলাম, কিন্তু ওখানে কাউন্টারের সময় বললো যে নেই, কিন্তু এই আরিফ ভাই কিন্তু সরকারি রেটেই কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন। এটা কিন্তু বেশ ভালো লাগলো, একদম পুরো সরকারি রেটেই কিন্তু উনি ব্যবস্থা করে দিয়েছেন, 1 টাকাও এক্সট্রা চার্জেস নেননি। তো এইটা হচ্ছে ব্যাপার। যাই হোক, খুব ভালো লাগলো জেস্টারটা, থ্যাংক ইউ। তো ওনার নাম হচ্ছে আরিফ ভাই। যদি এই শেষনাগ ক্যাম্পে যদি থাকেন, ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আপনার নাম্বার কে হয়? मेरा 6006517707। यात्री कैंटीन, এখানে ম্যাগি, চায়, কফি, কাওয়া, হট ওয়াটার, মিল্ক সবই পাওয়া যায়। এই হচ্ছে ওনাদের একটা ছোট্ট ক্যান্টিন, यात्री कैंटीन। ও ইয়ে হে মসরুর ভাইয়া, এনারই ক্যান্টিন হচ্ছে পাশে। তো এখানে আসছে না, প্রথমে একটু গরম লাগছিল, বাট এখন হাওয়া চলছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো ওনাকে আমি কফি বললাম, কিন্তু উনি সাজেস্ট করলেন কাওয়া। তো উনি বানিয়ে আনলেন কাশ্মীরি কাওয়া। তো এটাই এখন খাবো। মানে ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে, যত রাত বাড়বে কিন্তু ঠান্ডা বাড়তে থাকবে। বড়িয়া, বড়িয়া। তো এই কাপটার নিলে হচ্ছে 30 টাকা করে। তবে হাই অল্টিটিউডে একটু ঠিকই আছে। তবে ওই আসার সময় পিছু টপের ওঠার সময় একটা দোকান থেকে জল কিনেছিলাম, বলছে 50 টাকা কিনলে জল। মানে জলের দামটা বিশাল। এইটা বাইরে 20 টাকায়, মানে মেলা ফেলাতে 20 টাকায় পাওয়া যায়, কিন্তু এখানে 30 টাকা ঠিক আছে, কিন্তু জলের দাম বলছে 50 টাকা। ভাবা যায় না। টেন্টেরই
প্রত্যেক টেন্টেরই কিন্তু কমন ওয়াশরুম আছে, এই হচ্ছে কমন ওয়াশরুম, এখানেই কিন্তু চাইলে ফ্রেশ হওয়া যাবে। আর যদি গরম জলেরও মনে হয় ব্যবস্থা আছে। भैया हॉट वाटर का क्या प्राइस है? हॉट वाटर का हॉट वाटर का 100 रुपया, एक बाल्टी, हाँ जी 15 लीटर या और पीने का 20 रुपया एक बोतल। एक बोतल, वो 1 लीटर का है। আচ্ছা, 1 লিটারের এক বোতলের দাম হচ্ছে 1 লিটার বোতলের একটার দাম হচ্ছে 20 টাকা। আর যদি স্নান করেন 1 বালতি জলের দাম হচ্ছে 100 টাকা, গরম জলের দাম। সুপ্রভাত বন্ধুরা, কালকে বৃষ্টির জন্য কিন্তু আমরা আর আগে এগোতে পারিনি। আমরা সেই কারণে এই শেষনাগ বেস ক্যাম্পেই নাইট স্টে করেছি। আর সবথেকে বড় কথা, কালকে এত হাওয়া বইছিল, মাথা ফাতা পুরো ধরে গেছে আর শরীর পুরোপুরি ছেড়ে দিয়েছে। তো সেই জন্য আমাদের একটু প্ল্যানিংয়ে চেঞ্জ হয়েছে। কয়েকজন টিম মেম্বার যারা মোটামুটি সুস্থ আছেন তারা কিন্তু ট্রেক করেই কিন্তু যাবেন গুফা পর্যন্ত। আর আমরা ডিসাইড করেছি, কয়েকজনের আমাদের শরীর খারাপ মতো হয়েছে, তো সেই কারণে আমরা এই শেষনাগ থেকে পঞ্চতরণী পর্যন্ত ঘোড়া করেছি। তো আমরা শেষনাগ থেকে পঞ্চতরণী পর্যন্ত ঘোড়ায় গিয়ে পঞ্চতরণী থেকে হেঁটে যাব হচ্ছে হোলি কেভ। আর কাল রাতে কিন্তু মারাত্মক পরিমাণে ঠান্ডা ছিল, মাথা পুরো ধরে আছে। এখন বেশ ঠান্ডা, এখনও বেশ ঠান্ডা। আজকে কিন্তু আমাদের চড়তে হবে গণেশ টপ, সেটাও কিন্তু আরও একটা মারাত্মক পয়েন্ট, সেখানে কিন্তু আরও বেশি ঠান্ডা। আর শেষনাগ থেকে আমাদের পঞ্চতরণী পর্যন্ত ঘোড়া পড়ছে হচ্ছে 2250 টাকা করে। শেষনাগ থেকে মানে ধরুন পঞ্চতরণী বা গণেশ টপ বা আপনার হচ্ছে গুহা পর্যন্ত যদি আপনাদের যেতে হয়, তাহলে কিন্তু যতটা তাড়াতাড়ি পারবেন, মানে যতটা ভোর ভোর সম্ভব হবে কিন্তু লাইন এসে দাঁড়াবেন, নাহলে কিন্তু প্রচুর লাইন পড়ে। এবং পার্চি কাটার পরে যিনি ঘোড়াওয়ালা থাকবেন ওনার থেকে কিন্তু ওই যে আইডিটা সেটা কিন্তু নিয়ে নেবেন। 6 জন আমরা আজকে পঞ্চতরণী যাব। আর বাকি আমাদের যে 4 জন আছেন টিমের 4টে মেম্বার কিন্তু হেঁটে বেরিয়ে গেছে, সকাল সকাল ওরা বেরিয়ে গেছে। আর আমরা এখান থেকে এখন পার্চি করিয়ে বেরোবো। নিয়ে নিয়েছি 6টা ঘোড়া। আজকে দেখি কখন পঞ্চতরণী পৌঁছাই। এখন এখানে যে পার্চিটা কেটেছি সেই পার্চিটা এখানে চেক করাতে হবে। এখানে পুলিশের কাউন্টার আছে, সেই কাউন্টারে। সকাল সকাল শেষনাগ থেকে আমরা রওনা দিলাম ওয়ারওয়াল টপ হয়ে গণেশ টপের উদ্দেশ্যে। তবে এই রাস্তাটা কিন্তু বেশ চড়াই। এরপরে আছে হচ্ছে ওয়ারওয়াল টপ, 1.5 কিলোমিটার বাকি। এরপরে আছে এমজি টপ, যেটা আছে 14,800 ফুট, যেটা দূরত্ব এখনও 3 কিলোমিটার। আর পৌষপাত্রী আছে হচ্ছে 12,500 ফিট, যেটা এখান থেকে 5 কিলোমিটার। আর পঞ্চতরণী 11,500 ফিট, যেটা হচ্ছে 13 কিলোমিটার। হোলি কেভ এখনও 19 কিলোমিটার বাকি। ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম ওয়ারওয়াল টপে। আর সেই দূরে দেখা যাচ্ছে গণেশ টপ, ওইটাই হচ্ছে গণেশ টপ, সব থেকে উঁচু টপ গণেশ টপ। আর এই হচ্ছে ওয়ারওয়াল টপ, ওইটা হচ্ছে সব থেকে উঁচু চড়াই। আর এই রাস্তাটা জুড়ে দেখছেন তো, মানে কাদা ভর্তি। এই রাস্তায় এলে কিন্তু অবশ্যই সেই রকম পরিমাণে প্রোটেকশান নিয়ে আসবেন, প্রচুর কাদা আর সেই পরিমাণে ধুলো। তবে সত্যি কথা বলতে, এত যাত্রা করেছি, এত তীর্থ করেছি, মানে শেষমেশ ওই আদি কৈলাসটা নিশ্চয়ই দেখেছেন, এর থেকেও কিন্তু বেশি হাইট ছিল, সেখানেও কিন্তু হেঁটে গেছি। বাট এই ট্রিপ মানে কালকে শরীর খারাপের পরে এক প্রকার কিন্তু প্রায় বাধ্য হয়েই কিন্তু ঘোড়াটা করতে হলো। তবে ঘোড়ায় কোনো দিন উঠিনি, বাট বেশ ভয়ের, কিন্তু বেশ ঘোড়ায় করে যাওয়াটা বেশ ভয়ের। এই ওয়ারওয়াল টপেও কিন্তু এরকম ভান্ডারা আছে, এই ভান্ডারা পেয়ে যাবেন। তবে আমরা এখানে দাঁড়াবো না, আমরা পৌষপত্রীতে দাঁড়াবো, একটু ব্রেকফাস্ট করে নেবো কিছু, কারণ পেট প্রচণ্ড পরিমাণে খালি, সকাল থেকে মাথা ধরে আছে। শেষনাগের যে মেডিকেল ক্যাম্প আছে সেই মেডিকেল ক্যাম্পে দেখিয়েছিলাম, মেডিকেল ক্যাম্পে দেখাবার ফলে 2টো ওষুধ দিয়েছেন, তো কিছু খেতে হবে ওটা। ওয়ারওয়াল থেকে যে এমজি টপের রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে খারাপ, মানে পাথুরে রাস্তা, জল বয়ে চলেছে। আর এমজি টপ আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসব। তবে এই রাস্তাটা কিন্তু জল কাদা ভর্তি, আর পুরোটা পথটাই পাথুরে পথ। আমরা এসে পৌঁছলাম
14,000 ফিট উচ্চতায় গণেশ টপ। এই রাস্তার সব থেকে উঁচু টপ হলো এই গণেশ টপ, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 14,500 ফুট। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার রওনা হলাম পৌষপাত্রীর উদ্দেশ্যে। তবে এখানে সমস্ত জায়গায় কিন্তু দেখছি বিএসএনএল এর টাওয়ার কিন্তু প্রচুর, মানে বিএসএনএল এর যা টাওয়ার লাগিয়েছে সব জায়গাতেই বিএসএনএল টাওয়ার। তবে কানেকশান চলছে কিন্তু জিও কিন্তু কোনো কানেকশান এখানে যা চলছে, জিওর কিন্তু কোনো কল ড্রপ থেকে শুরু করে কিচ্ছু হচ্ছে না। জিও এখানে বেশ ভালোই চলছে। আমাদের টিমের বাকি 4 সদস্য যারা হেঁটে যাচ্ছে। অপুদা ঠিক আছে তো? একদম ওকে বিন্দাস। করেগি মজ। ওলে বাবা কি জয়, ওলে বাবা কি জয়, ওলে বাবা কি জয়। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম পৌষপাত্রী। আমরা এখন এসে পৌঁছালাম পৌষপাত্রী। আর এখান থেকে মোটামুটি ধরুন ওই পঞ্চতরণী 10 কিলোমিটারের মতো। চন্দনওয়াড়ি টু অমরনাথ গুফা এই টোটাল রুটে এই পৌষপাত্রীর যে ভান্ডারাটা, এটাই কিন্তু সব থেকে বড় ভান্ডারা, এই পৌষপাত্রীর ভান্ডারা। ভান্ডারায় ঢোকার পর খাবারের আইটেম দেখে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। শুরুতেই ছিল বিভিন্ন রকমের ফলের জুস, বিভিন্ন রকমের বেকারির আইটেম, পিৎজা, চা, বিস্কুট, নানান রকমের মিষ্টি, ক্ষীর, পায়েস এবং আরও নানান রকমের বিভিন্ন ধরনের খাবার এবং বিভিন্ন রকমের ফল এবং আরও কত কি। একটা কথা বলাই যায়, সকল মানুষের পছন্দের কোনো না কোনো খাবার এই ভান্ডারায় পেয়েই যাবেন। পৌষপাত্রীর এই ভান্ডারা মানে হচ্ছে এই রুটের মধ্যে সব থেকে বড়। মানে এখানে কি না কি নেই, যা চাইবেন সব পেয়ে যাবেন। জয় বলে বলে জয় বলে কি। দেখুন এখানে কিন্তু ওয়াটারমেলন আছে, পেঁপে আছে, অ্যাপেল আছে, এদিকে ম্যাঙ্গো আছে, এদিকেও পেঁপে আছে, কলা আছে। ये क्या है? सरदा। सरदा এটা হচ্ছে सरदा। ও পাপিয়া है ना, और ये खरबूज है। রকমের ফলও কিন্তু এখানে পেয়ে যাবেন। ये একটু থ্যাংক ইউ। আপেল ট্রাই করে দেখা যাক। ভাই গোটা ভান্ডারাতে এত খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবেন জাস্ট কনফিউজ হয়ে যাবেন। মানে সব খেতে গেলে আর কি সময় বেরিয়ে যাবে। ওর থেকে ভালো যেগুলো প্রয়োজনীয়, যেগুলো খেলে ঠিক হবে সেইগুলোই খাওয়া ভালো। তো এখানে বেশিক্ষণ টাইম নষ্ট করলাম না, 10 মিনিট। পৌষপাত্রী থেকেও কিন্তু এই পঞ্চতরণীর রাস্তাটা, এটাও কিন্তু কাদা, জল আর ধুলো, এই তিনটে আছেই আছে। রাস্তার সিনিক বিউটি তো আগে বলেইছি, সত্যি মানে অপূর্ব। শুধু মনে হয় যেন দু চোখ মেলে দেখতেই থাকি। একটা ভিডিওতে দেখেছিলাম যে এই ধরুন পৌষপাত্রী থেকে কয়েকজন এই ঘোড়াওয়ালা ছেড়ে চলে গেছে যাত্রীদের। তো সেটা নিয়েই আর কি এই আমাদের যে জাভেদ ভাই আছে, এই জাভেদ ভাইয়ের সাথেই কথা হচ্ছিল, যে উনিও সেটাই বললেন যে একজনের জন্য সকল ঘোড়াওয়ালার যে বদনাম, সেটা মানে ঠিক না। আমিও সেটাই মনে করি। তো উনি কিন্তু একবারই চাইতে ওনার যে কার্ড, সেই কার্ডটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছিলেন এবং এই কথাটাই বলেছিলেন যে সব এক নেই হতে। সত্যিই উনি কিন্তু আলাদাই। সেই দূরে দেখা যাচ্ছে পঞ্চতরণী বেস ক্যাম্প, পঞ্চতরণী বেস ক্যাম্প দেখা যাচ্ছে সেই দূরে। এবার এখানে বসে আছি, বসে থাকতে থাকতে এত ঘুম পাচ্ছে, হাত ফাত মাঝে মধ্যে ছেড়ে যাচ্ছে। তবে এইগুলো কিন্তু খুব রিস্কি ব্যাপার, এতে পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। মানে এত ঘুম পাচ্ছে বলার নয়। আসলে হাই অল্টিটিউড, একটানা বসে থাকতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল।
এই পথের সব থেকে সুন্দর জায়গা হলো এই পঞ্চতরণী। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,500 ফুট উচ্চতায় অবস্থিত এই পঞ্চতরণী ভ্যালি। এখান থেকে বালটাল ও পেহেলগামের জন্য হেলিকপ্টারেরও সুবিধা আপনারা পেয়ে যাবেন। তবে আপনারা যারা অমরনাথের হোলি কেভের উদ্দেশ্যে যাত্রা করবেন, এই পঞ্চতরণীর গেট বিকেল 3টের মধ্যে কিন্তু পেরোবার চেষ্টা করবেন। বিকেল 3টের পরে কিন্তু আর যেতে দেওয়া হয় না। চলো ভাইয়া আতে আপনারা যদি আসেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার নাম্বারটা আমি বলে দিচ্ছি। आपका नंबर बता दीजिए। 8491096815। आप वो शेषनाग कैंप पे रहते हो ना? शीशनाग पे रहते हैं सर। তো শেষনাগ থেকে যদি কোনো ঘোড়া করতে হয় ওনার সাথে যোগাযোগ করবেন। বেশ ভালো মানুষ, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। পঞ্চতরণীতে আমরা নেমে গেছি। এবার এখান থেকে হোলি কেভের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। এই 6 কিলোমিটার পথ কিন্তু আমরা হেঁটেই যাব। আর আজকে বাবার দর্শন করে আবার কিন্তু আমরা এই পঞ্চতরণী বেস ক্যাম্পে এসেই থাকবো। তো চলুন এখন যাওয়া যাক। ওয়েদার কিন্তু বেশ প্লেজেন্ট ওয়েদার। তবে ওই রকমভাবে মানে সকালবেলা যে পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো, বাধ্য হয়ে ঘোড়াটা করতেই হলো। তো যাই হোক, এখন মোটামুটি ঠিকঠাক আছে সকলে। এবার হাঁটা যাক। দেখুন এই হচ্ছে রাস্তা। গ্লেশিয়ারের বরফগুলো কিন্তু এখানে জমে আছে, পুরো ব্ল্যাক আইসের মতো হয়ে গেছে। মানে ঠিকঠাক যদি না পা ফেলেন তাহলে কিন্তু স্লিপ হয়ে যাওয়ার চান্স আছে। আর সামনে মিনিমাম 20 ফুটেরও বেশি একটা বড় গ্লেশিয়ার। আর সমানে এই বালতাল রুটের হেলিকপ্টারগুলো যাচ্ছে। এই এর মধ্যে দিয়ে যাওয়াটাই হচ্ছে চাপের। পা প্রচুর পরিমাণে স্লিপ করছে। পঞ্চতরণী থেকে সঙ্গম এই পথে 500 মিটারের একটা চড়াই আছে, যা আপনাদের চলার গতিকে অনেকটাই কমিয়ে দেবে এবং বেশ কষ্টকর। সত্যি আর 2 কিলোমিটার বাকি। এই পঞ্চতরণী থেকে সঙ্গম পর্যন্ত চড়াইটা, এটা কিন্তু ভালোই চড়াই। 500 মিটার চড়াই, কিন্তু বেশ টাফ, ডিফিকাল্ট। তবে এখন একটু দাঁড়িয়েছি আমি আর সৈকত। এখন ও ব্যাগ থেকে ওআরএস বের করছে। দুজনে মিলে একটু চার্জড হব, ওআরএস গুলবো, একটু খাবো, খেয়ে আবার হাঁটা শুরু করব। আর 2 কিলোমিটার বাকি। এত সহজে কিন্তু সত্যি বাবার দেখা পাওয়া যায় না, কি বলো? আমাদের স্বপ্ন পূরণের আর মাত্র 2 কিলোমিটার। সত্যি এটা কিন্তু একটা ভালো লাইন বললো। আর আমাদের স্বপ্ন পূরণের 2 কিলোমিটার। ইমোশনাল হয়ে যাচ্ছি জাস্ট। প্রচুর ধুলো রাস্তায়, বিভৎস ধুলো। যাক, বৃষ্টিটা পাইনি, এটাই অনেক। বৃষ্টি হলে হাঁটাচলা করাটা আরও টাফ হতো। কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু হাঁটাচলা করাটা ম্যাক্সিমাম টাইম দাঁড়িয়েই থাকতে হতো। ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম সঙ্গম টপে। এই চড়াইটা কিন্তু বেশ ভালোই ছিল। আর এই হচ্ছে জয়েন্টটা, দেখুন এখান দিয়ে এসে যুক্ত হয়েছে বালতাল আর পঞ্চতরণীর যে রাস্তা। এই নিচের রাস্তাটা চলে গেছে ঘোড়া, এই রাস্তাটা দিয়ে এখন ঘোড়া যায় যদিও। আর যাত্রীদের জন্য ওই রাস্তাটা হচ্ছে বালতালের রাস্তা। আর এই যে রাস্তাটা ধরে আমরা এলাম সোজা, এটাই হচ্ছে চন্দনবাড়ির রাস্তা। আর হুট করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। একটু আগেই রোদ ছিল, এখন আবার মেঘ হতে শুরু করেছে, হাওয়াও দিচ্ছে। সঙ্গম টপ থেকে কয়েক পা আসার পরেই প্রথম দর্শন পেলাম পবিত্র গুফার। সত্যি মানে এইটা এক্সপ্লেন করে বোঝাতে পারবো না যে কতটা আনন্দের। দেখুন পাহাড়ে লেগে গেছে ট্রাফিক জ্যাম। ওই দিক থেকে ঘোড়াগুলো যেগুলো আসছে দাঁড়িয়ে আছে, ওই হচ্ছে পবিত্র গুফা থেকে আসছে ওই দিক থেকে। আর এই দিক থেকে আসছে বালতাল আর চন্দনবাড়ি থেকে। সব এইখানে জয়েন্ট হয়ে আটকে গেছে। ওই দিকের এখন আটকে রেখেছে, এই দিকেরগুলো ক্লিয়ার হলে তারপরে ওই লাইনটা ছাড়বে।
সেই যে দূরে দেখা যাচ্ছে হোলি কেভ, আর এইখানে 1.5 কিলোমিটার আগে কিন্তু ঘোড়া ছেড়ে দেবে। এইটা হচ্ছে ঘোড়ার স্ট্যান্ড। এখান থেকে নেমে কিন্তু আপনাদের হেঁটে এই রাস্তাটা ধরে কেভের দিকে যেতে হবে। আর এখান থেকে 1.5 কিলোমিটার হোলি কেভ। সত্যি কতদিনের প্ল্যানিং, শরীরচর্চা এবং শেষমেশ আজকে ফাইনালি অমরনাথ গুফার কাছে, সামনেই হোলি কেভ। সত্যি মানে এই অনুভূতি বলে প্রকাশ করতে পারবো না। এখন 2টো বাজে, আমরা এসে পৌঁছালাম অমরনাথ। এই হচ্ছে অমরনাথের হোলি কেভ, বরফানি বাবার কেভ। তো এই ডান দিকে আছে লকার রুম, বাট লকার রুমে এখন প্রচণ্ড পরিমাণে লাইন হয়ে আছে। তবে আমরা কিন্তু লকার রুমে রাখবো না, আমরা আমাদের এক সদস্য টিম মেম্বারের কাছে, ওর দর্শন হয়ে গেছে, তার কাছে জিনিসগুলো রেখে আমরা যাব দর্শন করতে। চলুন দর্শন করে আসা যাক। পুরাণে কথিত আছে মাতা পার্বতী মহাদেবের গলায় মুন্ডমালা দেখে মহাদেবকে জিজ্ঞেস করেছিলেন আপনি মুন্ডমালা কেন পরেন। তখন মহাদেবের উত্তরে বলেছিলেন তুমি যতবার জন্মগ্রহণ করেছো ঠিক ততগুলোই মুন্ডমালা আমার গলায় আছে। উত্তরে মাতা পার্বতী বলেন আমার বারবার মৃত্যু হলেও আপনি কেন অমর। তখন মহাদেব বলেন এই অমর কথা শুনতে হলে তোমাকে আমার সাথে এমন একটি গুপ্তস্থানে যেতে হবে যেখানে একটিও জীব না থাকে। এই গুপ্তস্থানের খোঁজ করতে করতে ভগবান শিব তার বাহন নন্দীকে একটি স্থানে ছেড়ে দেন। যে স্থানে ছেড়ে দেয় সেটি বর্তমানে পেহেলগাম নামে পরিচিত এবং এখান থেকেই শুরু হয় অমরনাথ যাত্রা। এরপর চন্দনবাড়িতে মহাদেব তার জটা থেকে চাঁদকে ত্যাগ করেন, শেষনাগে তিনি ত্যাগ করেন তার সাপকে এবং গণেশ টপে পুত্র গণেশকে রেখে এগোতে থাকেন। এরপর 5 ধাতু বায়ু, জল, আগুন, মাটি এবং আকাশকে পঞ্চতরণীতে ত্যাগ করে তিনি এগোতে থাকেন গুফার দিকে। এরপরে যাতে কোনো প্রকার জীব এই কথা শুনতে না পারে মহাদেব তাদের চারিধারে জ্বালিয়ে দেন অগ্নিকুণ্ড। মহাদেব পার্বতীকে অমর কথা শোনানোর শেষে দেখেন মাতা পার্বতী ঘুমে মগ্ন এবং সেই অমর কথা দুটি পায়রা শুনে নেয়। এরপর থেকেই পায়রা দুটি অমর হয়ে যায়। কথিত আছে যদি কোনো পুণ্যার্থী এই পায়রা দর্শন করে তাহলে স্বয়ং শিব পার্বতীর দর্শন মেলে। তো ফাইনালি দর্শন কিন্তু খুব ভালো করেই হয়েছে, মানে এই তবে যে মহাদেবের যে লিঙ্গটা সেটা কিন্তু এখন আর নেই, মাতা পার্বতীরটা আছে এবং গণেশটা আছে। বেশ সুন্দর, আরতির ঠিক আগেই কিন্তু আমরা দর্শন করেছি। আর এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের ক্লক রুম আছে, সেই ক্লক রুমে কিন্তু আপনাদের ব্যাগ থেকে শুরু করে মোবাইলপত্র কিন্তু রেখে যেতে পারেন। আর যদি গ্রুপে থাকেন তাহলে সেই গ্রুপের কোনো মেম্বারের কাছে আপনারা কিন্তু সেটা রেখে যেতে পারেন। সেক্ষেত্রে কী হবে, কারণ ক্লক রুমে কিন্তু জিনিস রাখতে গেলে মিনিমাম ঘন্টাখানেক লাইন দিতে হবে, প্রচুর লাইন পড়ে। আর এখানে ক্লক রুমের সংখ্যা সীমিত, আর তার থেকে ভক্তের সংখ্যা খুবই বেশি। তো যাই হোক, এখন আরতির সময় আমরা যখন নামলাম, আরতিটা জাস্ট শুরু হবে তার আগেই আমরা দর্শন করেছি। আরতি হবার সময় যখন নামলাম তখন দেখলাম যে অনেক মানে প্রচুর লাইন পড়ে গেছে। আমি দেখাচ্ছি, দেখুন এখনও লাইন পড়ে গেছে প্রচুর। দেখুন এখন লাইনটা দেখুন, প্রচুর লাইন, অনেক লাইন পড়ে গেছে। যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বাজে 4:15, 4:30 সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে। তবে খুব সুন্দর দর্শন হলো, এই প্রথম অমরনাথ যাত্রা সাকসেসফুল, খুব ভালো লাগছে। মানে দর্শন করার পরে আমি নিজেকে আর ঠিক রাখতে পারিনি। আর হ্যাঁ, যে সাদা পায়রা, সেই সাদা পায়রাও কিন্তু আমরা দেখেছি। 2টো সাদা পায়রা ওপরে কেভের কাছে বসেছিল। সব থেকে বড় কথা, ওপরের যে সিঁড়িগুলো মারাত্মক পরিমাণে ঠান্ডা, মানে আমি মোজা পরেছিলাম তাও মানে মারাত্মক পরিমাণে ঠান্ডা লাগছিল। তো ও আর জুতো খোলার জন্য কিন্তু ওপরে মানে ঢুকেই ওপরে আপনার জুতো কাউন্টার আছে, সেখানে জুতো রাখলে কিন্তু কুপন দেবে, সেই কাউন্টারে জুতো রেখে আপনারা কিন্তু দর্শন করে আসবেন। আর এখানে শ্রাইন বোর্ডের তরফ থেকেও কিন্তু যে প্রসাদ, সেই প্রসাদের কাউন্টার আছে, সেখান থেকেও কিন্তু আপনারা প্রসাদ নিতে পারেন। এছাড়াও কিন্তু আরও প্রসাদ বিক্রি হচ্ছে, সেখান থেকেও কিন্তু আপনারা প্রসাদ কিনতে পারেন।
তো সাইনবোর্ডের যে প্রসাদগুলো সেগুলো 100 টাকা করে নিল, আর বাইরেরগুলো 50 টাকা করে বিক্রি হচ্ছে। যাই হোক, দর্শন হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে, সকাল থেকে সেরকমভাবে কিছুই খাইনি, শুধু দর্শন করবো বলে। এখন এই সামনে একটা ভান্ডারা আছে, এখান থেকে কিছু খাই, খেয়ে আগে মানে পেটের শান্তিটা একটু করি। প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে।